হ্যালো হ্যাকার্স, আমাকে খুঁজছো? আমি না চাইলে তোমরা কখনো আমাকে খুঁজে পাবে না। আমি অলরেডি তোমাদের সেট আপ রুমে সব নেটওয়ার্ক সার্ভিস হ্যাক করে নিয়েছি। ডার্ক সাইডে আমার নাম সবাই জব করে, আর তোমরা তো সাধারণ একজন হ্যাকার। তোমাদের সাথে খেলা মজা নাই। হ্যাঁ, একটা ব্লু দিই। জন্ম বাংলাদেশে, 15 বছর পর আমি রাশিয়াতে চলে আসি। এখন খুঁজে বের করো কে আমি। তোমাদের গেমস টাইম শুরু এখন থেকেই। ঠান্ডা মাথায় অ্যানিমাস রিফারদের হুমকি দিয়ে গেল। ওরা বুঝে যায় অ্যানিমাসকে ধরা মুখের বিষয় নয়। অ্যানিমাসের জন্য ওরা কী বা ফাঁদ পাতবে? ওরাই তো অ্যানিমাসের ফাঁদে পা ফেলেছে, তবুও ওরা এত সহজে হাল ছেড়ে দেবে না। রিফাত ওদের সব হ্যাকারদের সাথে আলাপ করে। আলিফ নামের একজন হ্যাকার বলে, স্যার, আমরা আগে খুঁজে বের করি যে এই দেশের মধ্যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। এটা ভালো আইডিয়া। হুম আমরা সেই সব অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করে সেই অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ব্লক করে দেব, আর একটা অ্যাকাউন্টকে নর্মালভাবে রেখে দেব, যেন অ্যানিমাস সেই অ্যাকাউন্টের সব অ্যাক্সেস নিয়ে হ্যাক করতে পারে। আর আমরা ঠিক সে সময় কোনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটা দেখতে পারবো। তারপর ওই অ্যাকাউন্টের মালিককে আমরা ধরব, সেই বলে দিবে অ্যানিমাসকে, নতুবা সেই হলো অ্যানিমাস। গ্রেট আইডিয়া। জলদি শুরু করে দাও কাজ। 100 কোটি টাকা সহ তার ওপরে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের মালিকদের মেসেজ করো। তাদের স্বার্থে তাদের অ্যাকাউন্টে আমাদের প্রবেশ করার অনুমতি দিক। রাষ্ট্রপতির তত্ত্বাবধানে এটা আমরা করছি। আমি স্যারকে মেসেজ করছি, তোমরাও তোমাদের মেসেজ তৈরি করো। রিফাত ফরহাদকে কল দিয়ে পুরো বিষয়টা জানিয়ে দেয়। নিলয় বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হতেই নিশিকে দেখতে পায়। নিশিকে দেখেই নিলয় অবাক হয়ে গেছে। তুমি এখানে? এসো আমার সাথে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু এখানে কেন? চলো আমার সাথে। নিশির সাথে নিলয় যায়। নিশি হাত ধরে নিলয়কে রিকশায় ওঠায়। দুজনে কাশেম মামার ফুচকার দোকানে আসে। নিশির সাথে নিলয়কে দেখে সবাই অবাক হয়, কারণ এতক্ষণে সবাই জেনেছে নিশি যাকে ভালোবাসে সে হলো মুসলিম, আর নিশি হলো খ্রিস্টান। নিলয়ের হাত ধরে দোকানের ভেতরে আসলো। নিশি আর নিলয় একটা টেবিলে বসে। সবাই দোকানের ভিতর থেকে বের হয়ে যায়। কি হয়েছে? নিলয়, তোমার কাছে আমার ভালোবাসার মানে কি? নিলয় আশেপাশে তাকায়, কেউ নেই। পুরো ফুচকার দোকানটাই একদম ফাঁকা। নিলয় যেন ঘেমে যাচ্ছে, কপালে হালকা বিন্দু জমেছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। মানুষ হঠাৎ করে খুব সহজ কোনো প্রশ্নে চুপ হয়ে যায়। হয়তো সে কিছু বলতে চায়, নয়তো সে কিছুই খুঁজে পায় না, কিংবা বিষয়টা সে এড়িয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে নিলয়ের এখন কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। নিশি কিছুটা নরম সুরে বলল, কি হলো বলো, আশেপাশে কেউ নেই। নিলয় বলে, পানি হবে? নিশি ইশারা করতেই মারিয়া দৌড়ে এসে এক বোতল পানি দিয়ে চলে যায়। নিলয় সেটা ঢক ঢক করে গিলে খেল। মাথাটা নিচু করে নিশিকে বলল, ভালোবাসা জিনিসটা দুই ধরনের, সহজ ও কঠিন। আমার কাছে ভালোবাসাটা অনেক কঠিন কিছু। তুমি হয়তো বলতে পারো ভালোবাসা ধর্ম, চেহারা, খোরা, কানা, প্রতিবন্ধী বা ধনী গরিব মানে না, কিন্তু এটা আসলেই বাস্তবিকভাবে একদমই ভুল। কারণ বাস্তবতা শেখাবে দুমুঠো ভাতের জন্য আকাশের পরিমাণে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আমার কাছে ভালোবাসাটা হলো বালুর মতো, রোদে বললে যেমন বালু চিকচিক করে, তেমনিও ভালোবাসাতেও। আর ভালোবাসা দিলেও সেটা চিকচিক বা ভালোবাসার প্রতি আগ্রহ বাড়ে। কিন্তু এই ক্ষেত্রে দুপক্ষের মতের মিল থাকতে হবে। ভালোবাসার কোনো ধর্ম হয় না, এটা যেভাবে গ্রহণ করা হয় বা প্রাধান্য করা হয় সেইভাবেই অনিয়মে চলতে থাকে। এর জন্য বাধা ধরা নিয়মের দরকার পড়ে না। তবে এটা মনের ব্যাপার, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার আমার ধর্ম আলাদা। এখানে ভালোবাসার কোনো দোষ নেই, সে চলতেই থাকবে। মূল বিষয় হলো একসাথে থাকা। আদৌ কি সম্ভব? বাস্তবতা ভেবে দেখো, তোমার ধর্মকে তুমি যেন সম্মান করো, আমার ধর্মকেও আমিও সম্মান করি। ভাই, এখানে না তুমি আমাকে ভালোবেসে নির্জন ধর্ম ত্যাগ করবে,
আর আমি তো কখনোই করব না। এখন বলো, আর কি কোনো প্রশ্ন থাকবে? নিশি নিলয়ের সব কথা মনোযোগ দিয়েই শুনছে। নিশি নিলয়ের হাত থেকে পানির বোতল নিয়ে পুরোটা শেষ করে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। নিশি জোরে একটা শ্বাস নিয়ে বলে, নিলয়, ভালোবাসা এতটাও কঠিন না, খুবই সহজও না, তবে আমার কাছে সহজ বিষয়। যদি বলি আমি তোমার জন্য সব ছেড়ে দেব, তোমাকে পেতে যা কিছু করতে হয় সব কিছু করব, তাহলে তুমি কি বলবে? যদি বলি আমি তোমার সাথে সব কিছু ভাগ করে থাকতে চাই, তুমি কি থাকতে দেবে? যদি তোমাকে পাওয়ার জন্য আমি বেঁচে থাকা অবধি সংগ্রাম করতে পারবো, তখন কি করবে? নিলয়ের যেন অবাকের শেষ নেই। এভাবে নিলয়কে কেউ চাইবে সেটা নিলয় ভাবতেও পারেনি। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। নিলয়ের হাত ধরল নিশি। নিশি বলে, নিলয়, তুমি শুধু আমার পাশে থেকো, আমি তোমাকে ভালোবাসবো সব সময়, একসাথে আমরা থাকবই। আচ্ছা, কিন্তু তোমার ফ্যামিলি? সেটা পরে দেখা যাবে। ওরা দুজন সবাইকে ডাকে। সবাই এসে ফুল ছড়িয়ে যায়। নিশি অনেক খুশি, সে নিলয়কে পেয়েছে। আয়াস সাহেবের পাশে নিশি বসে আছে। নিশিকে নিয়ে জনতহবিল করেছে আয়াস সাহেব। এই তহবিল থেকে প্রতি মাসে প্রতিটা পরিবারকে খুব অল্প মূল্যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়া হবে। আয়াস সাহেব এই প্রকল্প উদ্বোধন করে মিডিয়ার সামনে এসে বলে, আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং এখনও থাকব। আমার ক্ষমতার প্রয়োজন নেই, আমার প্রয়োজন মানুষের ভালোবাসা। আপনারা যারা এই উপজেলাতে আছেন সব পরিবারকে খুব অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে। ভাইয়ের জন্য একটা কার্ড বানানো হবে। প্রতিটা কাউন্সিলে আমার তত্ত্বাবধানে প্রতিটা পরিবারকেই এই দ্রব্য প্রদান করা হবে। প্রয়োজনে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে মনে রাখবেন। আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে সামনে এগিয়ে যাই। আয়াস সাহেবের এই প্রকল্পে বিরাট বড় যে রাজনৈতিক প্ল্যান আছে সেটা উনি ভালোই জানেন। এই প্রকল্পে আয়াস সাহেবের টার্গেট হলো জনগণকে নিজের সাথে রাখতে চায়। এটা তার প্ল্যানের প্রথম স্টেপ। জনগণও খুশি। যাই হোক, জনগণ তো কিছু পাচ্ছে। নির্বাচিত সরকারের পক্ষ থেকে যা অনুদান আসে সেই অনুদানের সব টাকাই এমপি চেয়ারম্যানের পকেটে চলে যায়। যদিও নিশি অবধি এখন কোনো কিছুই আসে না, যা আসে তা পলাশ নিজেই জমায়। এজন্য আয়াসের এই প্রকল্পে জনগণের সুবিধা যে আছে সেটা জনগণও জানে, কিন্তু এদের পিছনে আয়াস সাহেবেরও সুবিধা আছে। আয়াস সাহেব 10 মিনিট কথা বলে স্টেজ থেকে নিচে আসে, জনগণের কাছে গিয়ে বসে। কতগুলো ছবি হলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে দিয়েছে। এরকমই একটা চান্স খুঁজছিল সে, আর পেয়েও গিয়েছে। যা দিয়েছে সেটা অ্যানিমাসের মাধ্যমে সে এই রকম একটা প্ল্যানিং করে। কারণ সামনেই এমপি নির্বাচন, আর এখনই সুযোগ এই জনগণের পাশে রাখা। স্যার, কেউ একজন আপনার সাথে দেখা করতে চেয়েছে, নাম বলল রাজীব। সিকিউরিটি গার্ড রাজীবের নাম শুনতেই রাজ তাকে ভেতরে আসতে বলে। রাজ সিগারেট জ্বালায়। দরজার কাছে রাজীব আসলো। রাজীব বলে, ভেতরে আসবো স্যার? স্যার, একটা খবর দেওয়ার আছে। কি খবর? এত দূরে আসলাম, আপনার এখানে আসলাম, একটু বসতে বলবেন না? আচ্ছা বসো। বসলাম। একটু চা কফির সাথে বিস্কুটও কি পাবো না? যে খবরটা দিতে আসছে সেটা শোনার পর আপনি একদমই নেচে উঠবেন না। বেশি বকবক না করে কাজের কথা বলো। দরজায় কাজের লোক আসলো। ছোট্ট ট্রেতে কফির সাথে বিস্কিটও আছে। রাজীবের সামনে দিতেই রাজীব বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কফির মাগে বিস্কিট ডুবিয়ে খেতে থাকে। পুরো 1 কাপ কফি শেষ হওয়ার পর রাজীব রাজের দিকে শান্তভাবে তাকায়। রাজ তাকিয়ে আছে রাজীবের দিকে। এবার বলো, কি এমন খাস খবর আছে? আছে তো, একটা সিগারেট হবে? এই নে ধর, 1 প্যাকেটই আছে, নিয়ে যা। ধন্যবাদ। এবার বল কি খবর? এই নিন। রাজীব তার কাছে থাকা ছোট্ট ব্যাগ থেকে কতগুলো ছবি বের করলো। রাজের দিকে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, টিপস দেন স্যার। রাজ ছবিগুলো দেখেই অবাক হয়। সাথে সাথেই 5,000 টাকা মানিব্যাগ থেকে বের করে রাজীবকে দিয়ে দেয়। রাজের দিকে কতগুলো ছবি বাড়িয়ে দেয় রাজীব।
রাজ ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো সোজা করে সেদিকে তাকিয়ে থেকে হাসতে শুরু করলো। রাজীব বলে, বলেছিলাম না, যা দেখাবো তা আপনি খুশি হবেন। এই ছেলেটাকে নিশি ভালোবাসে। নিশির সাথে সবসময় এই ছেলেকে দেখা যায়। তাদের ক্লোজ ছবিও আছে। ওয়াও, এগুলোই তো দরকার ছিল। ছেলেটার ব্যাপারে খোঁজ নাও, কোথায় থাকে, কি করে, নিশির সাথে কবে থেকে ঘোরে, সবকিছু খোঁজ নাও। অবশ্যই নিব, কিন্তু এত বড় খবর দিলাম, তার জন্য কি টিপস পাবো না? তুই শালা বহুত হারামি তো। কি করব স্যার বলেন, হারামিদের সাথে বেড়াতে হচ্ছে। একটু হারামি হলে কি হয়? চুপ, এই নে টাকা, তারপর এখান থেকে কেটে পড়। হুটহাট আসবে না অফিসে, বলে দিলাম। রাজীবের দিকে মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিতেই রাজীব সেটা দ্রুত হাতে নিয়ে সোজা অফিস থেকে বের হয়ে আসে। রাজ নিশি আর নিলয়ের একসাথে ছবিগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর টিভিতে আয়ার সাহেবের ভিডিও দেখছে। রাজ নতুন কিছু করতে চাইছে, দেখা যাক কি ঘটে। নিলয় আর নিশিদের প্রেম এগিয়ে চলেছে। জেরিনের সাথে নিলয় আগের মতো কথা বলে না, কারণ যেদিন নিশির লোক নিলয়কে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল জেরিন সেটা দেখতে পায়। দরজার আড়ালে নিলয় আর নিশির সব কথা শুনতে থাকে। যেদিন জেনে ফেলে নিলয় হলো মুসলিম, যা ওর পরিবার কখনো মেনে নেবে না। আর আয়া সাহেব তাদের পরিবার ধর্ম নিয়ে বেশ সতর্ক, ওদেরকে মেরেই ফেলবে যদি তিনি জানেন। যেদিন সব ভেবে নিলয়ের থেকে দূরে চলে আসে। যখন দৌড়ে অনুষ্ঠানের ভেতর থেকে চলে আসবে জেরিন, এমন সময় কেউ একজন জেরিনকে বলে, আস্তে দৌড়ান, পড়ে গেলে সবাই তো আপনাকেই চটকে চড়চড়ি বানিয়ে ফেলবে। জেরিন থামে, ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে। জেরিন কিছু বলে না, আবার দৌড়াতে যাবে, তখনই ছেলেটা হাত ধরে জেরিনকে। জেরিন ঘুরে তাকাতে ছেলেটা ইশারায় সামনে তাকাতে বলে। জেরিন সামনে তাকিয়ে দেখে একটা গাড়ি ক্রস করছে রাস্তায়। জেরিন যদি দৌড়াতো তবে সেই গাড়ির সাথেই ধাক্কা লাগতো। ভাগ্যিস ছেলেটা পিছন থেকে জেরিনের হাত ধরেছিল। জেরিন হাত ছাড়িয়ে বলে, ওই কে আপনি? আমার নাম অর্ক, অর্ক গোমেজ। অর্ক জেরিনকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, এখানে সব খ্রিস্টানদের আগমন। এজন্য জেরিনকে ইমপ্রেস করার জন্য নিজের নামের সাথে গোমেজ অ্যাড করে দেয়। জেরিন বলে, তার মানে আপনি খ্রিস্টান? নামটা শুনেননি মনে হয়। না, শুনেছি। কোথাও যাবেন? অনেক জোরে দৌড়াচ্ছিলেন। হিল পরে এত জোরে দৌড়াতে নেই, স্লিপ করবে, নয়তো কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাবেন, এটা ঠিক না। আপনি আমার সব কিছু নোটিশ করেছেন নাকি? আসলে অনেকটা সময় এখানে আমার সবচেয়ে সুন্দর জিনিসটা চোখে পড়েছিল। বলেন তো কোনটা সুন্দর জিনিস? ক্রিসমাস ট্রি? না, ওটা তার থেকেও বেশি সুন্দর, আকর্ষণীয় জিনিস, যেটা দেখলে খালি দেখতেই ইচ্ছে করবে। কি জিনিস আমাকে দেখান তো। সেই জিনিসটা হলো আপনি। আপনি হলেন এই হাজারখানেক মানুষের ভিতরে সবচেয়ে সুন্দর জিনিস। গোলাপি কালারের লেহেঙ্গাতে আপনাকে যেন মনে হয়েছে কোনো সৌন্দর্যের দেবী এসেছে আমার সামনে। আপনার নাকটা হলো রাজহাঁসের মতোই সুন্দর সাদা। শুনেন, এখান থেকে যাওয়ার পর আমার চোখের যদি সমস্যা হয়, দোষটা কিন্তু আপনার। ও মা, কেন কেন আমি কি করলাম? আমি বেশি উজ্জ্বল জিনিসই দেখতে পারি না, যেমন সূর্যের দিকে বেশিক্ষণ তাকালে চোখ জ্বলে, আর আপনি তো সূর্যের থেকেও বেশি উত্তাল। আপনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর তাতেই তো আমি চোখে কেবলমাত্র শুধু রিফ্লেক্স হিসেবে আপনার প্রতিবিম্ব দেখছি। এখন কি হবে? পাগল নাকি আপনি? সস্তা ফ্ল্যাট করা বন্ধ করেন। এগুলো আমাকে বলে কোনো দরকার নেই, বুঝেছেন মিস্টার অর্ক? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আর আসবো না সামনে। কথাটা বলে অর্ক চলে যায়। কয়েক সেকেন্ডের ভিতরে অর্ক ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। জেরিন অবাক হয়। এটা কি হলো? কেমন ছেলে রে বাবা, সারাক্ষণ দেখলো আর এতটুকু কথাতেই চলে গেল। এটা কিছু হলো নাকি? জেরিন ভিড়ের ভেতরে অর্ককে খোঁজার চেষ্টা করে, কিন্তু অর্ককে কোথাও পায় না সে। কেমন যেন হঠাৎ মনটা খারাপ হয়ে বসলো জেরিনের। নিলয়ের কথা মনে পড়ে। অর্ক ছেলেটা তাকে হাসিয়েছে, ছেলেটা তো দারুণ, কিন্তু ছেলেটা কোথায়?
তাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? কেন এভাবে ভিড়ের ভেতরে হারালো? কথাগুলো ভাবতে ভাবতে বেশ রাতেই জেরিন বাড়িতে ফেলে। বিছানায় শুয়ে আজ সন্ধ্যার পরের সব কিছু ভাবতে থাকে, কিন্তু নিলয়ের কথা কম মনে পড়ে ওর। তার মানে কি এইটা ওর আবেগ ছিল, ভালো লাগা ছিল কেবলমাত্র? অ্যানিমাস আয়াস সাহেবকে নক করেছে। আয়াস সাহেব বলে, তোমার প্ল্যান অনুসারে কাজ শুরু করে দিয়েছি। 2 মাস পারও হয়েছে, এখন অবধি সব কিছু ঠিকঠাক আছে। টাকা লাগলে বলবেন। এনিমাস, তুমি আমাকে কেন টাকা দাও বলো তো? সৃষ্টিকতা অনুসারে একটা কথা বলেছিল, সেটা হলো জীবিত থাকা অবস্থায় কেউ যদি 1 টাকা দান করে, মৃত্যুর পর তাকে 1000 টাকা দানের পরিমাণ সহাব দেওয়া হয়। মনে রাখবেন, আপনাকে আমি সৃষ্টিকতা অস্ট্রেলিয়ার দুনিয়াতে কোটি কোটি টাকা দিচ্ছি। কিন্তু আমি কবে দান করেছিলাম? সেটা বলা যাবে না, তবে এটা মনে রাখুন, কোনো হ্যাকার এমনি এমনি বন্ধুত্ব করে না। ফয়দা তার আছেই, তবে আচ্ছা, আমি ভাবছি এমডির সব সিক্রেট বিষয় আমি জানতে চাই। পাবলিকের আপনার ব্যাপারে আমি নিঃস্বার্থ। সামনে হ্যাঁ করবেন, কিন্তু সেটা ইলেকশনের পর। ইলেকশনের আগে করলে আপনাকে ধরা হবে। আর যেহেতু তাদের সরকারের ক্ষমতা আপনাকে রিমান্ডে নিয়ে সব কিছু জিজ্ঞাসা করবে, আপনার আর ইলেকশনে দাঁড়ানো হবে না। আপনার কাজ হলো প্রতিটা গ্রামে যাওয়া আর সেখানে বিশুদ্ধ পানির টিউবওয়েল প্রতিষ্ঠা করা, আর ফ্লোর পাকা করে সেখানে আপনার নাম লিখে আসা, আর কাছের রাস্তাগুলো পাকা করার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তার আগে আপনি ব্যাংক থেকে 1 কোটি টাকাও লেনদেন রসিদ ম্যানেজ করুন। ব্যাংক থেকে আপনাকে যেন 10 কোটি টাকা লোন দেয় এমন ব্যবস্থা করুন, আর আপনার বিজনেস বাড়ান। কিন্তু কেন? আমার কাছেই তো অনেক কোটি টাকা আছে, ব্যাংক থেকে কেন লোন নেব? আপনি এত বোকা কেন বলেন তো? আপনার কাছে এত টাকা আছে, সেই টাকা আপনার টেক্সটাইল বিজনেস থেকে এসেছে। কত কোটি টাকা এসেছে সেখান থেকে? খুব জোর 5 কোটি, কিন্তু এই প্রকল্পে 100 কোটি লাগবে। ব্যাংক থেকে আপনি যখন কোটি টাকা লোন নেবেন, পেপারস যখন আপনার কাছে থাকবে, তখন দুদক যদি এসে আপনাকে ধরে আর বলে যে আপনি যে রাস্তা পাকা করেছেন, উপকার করছেন, টাকা কোথায় এত, আপনার সব হিসেব কোথা থেকে দেখাবেন? তখন আপনি ব্যাংক থেকে লোন নেওয়ার সব পেপারস দেখাবেন, আপনাকে তারা আর কিছু বলবে না। ওরা ভাববে যে না, আপনি নিজের টাকায় পাশাপাশি ব্যাংক থেকে লোন নিয়ে বড় প্রকল্প তৈরি করছেন। কিন্তু যদি ওরা বলে যে কেন করছি, এটা নিজের লস করে? আপনি জনগণকে ভালোবাসেন, তাই দেখাতে চান যে এমপি বা মন্ত্রী না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনাকে খেলতে হবে মানুষের আবেগ নিয়ে, তবে তো এমপি হতে পারবেন। আপনার পরিচিত বাড়াতে হবে। বুঝে গিয়েছি, আর বলতে হবে না। এবার পলাশ বুঝবে যে আমি ওর জন্য একটা কাটা হয়ে আসছি। অ্যানিমাস আর কিছু বলল না। আয়াস সাহেব অ্যানিমাসের সাথে কথা বলেই অনেক খুশি। নিলয় রুমে বসে নিশির সাথে চ্যাট করছে। হঠাৎ নিশি বলে, নিলয়, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, একটু বাসার সামনে আসবা? এখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে, এত রাতে তোমাদের বাসার সামনে যাব? তোমার আঙ্কেল দেখলে মারবে আমাকে। ও, কেউ জানবে না, এসো না প্লিজ। কালকে দেখা করি। না না, এক্ষুনি আসতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি। অগত্যা নিলয় রেডি হয়। অর্ক বলে, কোথায় যাও এত রাতে? নিশির সাথে দেখা করতে। আমিও যাব, লেটস গো। না, 5 জনের ফাইল জমা দিতে বলেছিলাম, সেটা করেছিলি? অনেক আগেই করেছি, চলো না ভাইয়া একসাথে যাই। আচ্ছা। বাড়ির বাইরে আসে ওরা দুজন। কোনো গাড়ি নেই। নিলয় আর অর্ক হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটার পর নিশিদের বাড়ির সামনে আসে। নিশি 2 তলাতে থাকে। নিলয় নিশিকে কল দেয়। নিশির সাথে সাথে বারান্দায় এসে দাঁড়ায়। নিলয় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। নিশি ভিডিও করে, নিলয়ও ভিডিও করে। অর্ক সামনে এসে নিশিকে হাই দেয়। নিশিও মুচকি হেসে হাই দেয়। নিশি কল দেয়। হ্যালো। বাইরে থাকো, আমি আসছি। এই না না না, কেউ যদি দেখে কি হবে বুঝতে পারছো? এসো না। চুপ, দাঁড়াও। নিশি রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে যখন নামতে যাবে, তখনই পিছন থেকে জেরিন বলে, আপু, এত রাতে তুমি চোরের মতো করে কোথায় যাও? ও তুই?
চমকিয়ে দিলি। মানে অন্য দিন তো ভয় পাও না, তাহলে আজকে হঠাৎ ভয় পেলে কেন? আসলে তোর টিচার এসেছে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমিও যাব। এত রাতে তোমাকে বাহিরে একা যেতে দেব না, মাকে ডাকবো। চুপ কর বোন, আয়, কিন্তু কোনো শব্দ করবি না, শয়তান মেয়ে। ওকে, দাঁড়াও, জুতা নিয়ে আসি। নিলয় পায়চারি করছে। অর্ক চুপচাপ নিলয়ের পায়চারি গুনছে। আচ্ছা ভাইয়া, নিশিয়াপুর কোনো ছোট বোন নেই? থাকলে দেখা যাচ্ছে আমরা একসাথে এখানে আসতে পারতাম পরের বার। এই মার খাবি, চুপচাপ বসে থাক। বলেছিলাম না রুমে থাক, কেন আসছিস? তোমার পায়চারি করা দেখতে। গুনলাম এতক্ষণে কতগুলো পায়চারি করেছো। একজন। ওই চুপ, এরপর আর কিছু বলিস না। প্রেমে পড়িস নি তো বুঝবি না, অপেক্ষা করাটাই একটা ভালোবাসা। হঠাৎ ওরা গেট খোলার শব্দ পায়। দারোয়ান বাইরে আসে। নিলয় আর অর্ক উঠে দাঁড়িয়েছে। নিলয় দারোয়ানকে দেখেই বলে, অর্ক পালা, দৌড় দে। ঠিক তখনই নিশি বলে, ওই পালাও কেন, আমি তো আছি। নিশি দারোয়ানের পিছন থেকে বের হয়। নিলয় বুকে ফু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিশি সামনে এসে দাঁড়ায়, কিন্তু দারোয়ান গেট বন্ধ করে না। আরও একজন বের হয়। জেরিন বের হলো। জেরিনকে দেখে নিলয় চমকে ওঠে। স্টুডেন্ট আসছে তার আপু আর টিচারের প্রেম দেখতে। হায় হায়, নিলয় যেন দৌড়ে পালাতে পারলে বাঁচে। তবে জেরিনকে দেখে নিলয়ের পিছনে দাঁড়ানো অর্ক তো অবাক। জেরিন বেরিয়ে নিলয়কে দেখছিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন হাত তুলে হাই দিতে দেখে জেরিন সেদিকে তাকায়। সেই ছেলেটা না, যাকে সে বড়দিনের উৎসবে দেখেছিল, সেই এখানে কেন? নিশি নিলয়ের কাছে আসে। নিলয়ের হাত ধরে বলে, চলো সামনে হাঁটি। ওই জেরিন, এবার রুমে যা, অনেক ঠান্ডা পড়েছে। না আপু, আমিও যাব। অর্ক জেরিনের সাথে থাক। নিলয়ের কথা শুনে অর্ক তো এক লাফে জেরিনের কাছে আসে। নিলয় আর নিশি দুজনে আগে আগে হাঁটে। নিলয়ের হুডির পকেটে হাত দিয়ে হাঁটছে নিশি। নিলয় বলে, জেরিনকে কেন আনলে? ও দেখে ফেলেছে আসার সময়, পিছু লেগেছে, তাই আনতে হলো। সে কি জানে আমাদের রিলেশনের কথা? শুরু থেকেই ওকে সব বলেছিলাম। আচ্ছা, কোথায় যাব? শীত পড়েছে অনেক, কাসেম মামার ফুচকার দোকানে যাব। শীতের ভিতরে গরম গরম চটপটি আর ফুচকা খাবো। হায় রে পাগলিটি আমার। ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে। পেছনে 5 হাত দূরে পাশাপাশি হাঁটছে অর্ক আর জেরিন। জেরিন বলল, আপনি আমার টিচারের কি হন? আপনার টিচার মানে নিলয় ভাইয়া আপনাকে পড়ায়? হ্যাঁ, আপনি জানেন নাকি? আর ও তো আমার ভাইয়া হয়। কি, তার মানে আপনি মুসলিম? নিলয় আমার পাড়াতো ভাইয়া। আমার মায়ের সাথে ওর মায়ের ভালো সম্পর্ক ছিল। ও তাই বলেন? কেন কেন, আপনিও কি আমার পকেটে হাত গুজে হাঁটার চিন্তা করছেন? এই একদমই না। মন্দও তো না, আমি কিছু মনে করব না। ঘটিতে পারেন, হয়তো আমার হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতে পারেন। খুব শখ, তাই না? কারণ আপনি তো আমাকে ভিড়ের ভিতরে খুঁজেছিলেন, তাই না? আপনি জানেন, তাহলে সামনে আসেননি কেন? আপনাকে দূর থেকে দেখছিলাম, আর আপনিই তো বললেন চলে যেতে। আমি কি করব? কেউ কোনো কথা বলল না। মোট বাজারে আসে ওরা 4 জন। কাশেম মামার দোকান বন্ধ। নিশি পকেট থেকে ফোন বের করে কাশেম মামাকে কল দেয়। এত রাতে ওনাকে ডাকবে? শোনো মিস্টার টিচার, শীতের রাতে গরম গরম চটপটি ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। আর আমরা তো কাপল, আমাদের জন্য তো 3-4 বার রিং আরো হয়। স্পেশাল। কাশেম মামা ফোন ধরে। নিশি তাকে দোকান খুলতে বলে। নিশির জন্য কাশেম মামা সব কিছু করতে পারে। উনি প্রায় কাঁপতে কাঁপতে এসে দোকান খুলল। নিলয় আর নিশিকে দেখে তিনি হাসলেন। খুশিতে যেন ওনার মুখে হাসিতে ভরে গেছে। পাশে জেরিনা সেদিনের সেই ছেলেটাকেও দেখতে পায়। দোকান খুলতেই বলে, এত রাতে আসছো? আচ্ছা, ভিতরে আসো তোমরা। নিলয়কে নিয়ে নিশি দোকানের ভেতরে আসে। এক কোণাতে গিয়ে বসে দুজন।
নিলয়ের গায়ে চাদরও ছিল। নিশি সেটা নিয়ে দুজন এক চাদরের ভিতরে গা ঘেঁষে বসে। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে, এক হাত জড়িয়ে বসে আছে ওরা। আর নিলয় নিশির গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে রাখে। অর্ক জেরিন ওদের দিকে তাকিয়ে আছে। ওদের দুই টেবিলে চটপটি আর ফুচকা দিয়ে যায় কাশেম মামা। অর্ক জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন ফুচকা নিতে যাচ্ছিল, তখনই অর্ক একটা ফুচকা হাতে নিয়ে জেরিনের দিকে বাড়িয়ে বলে, মিস জেরিন, তোমাকে নিয়ে আমার কল্পনা শুনবে? তোমাকে দেখার পর আমি হারিয়ে গেছিলাম আমার চেনা জানা মানুষের নিকট হতে সহসা। আমি আনন্দে পাগল হয়েছিলাম। আত্মীয় বন্ধু সবার কাছে হঠাৎই হাস্যাস্পদ তোমাকে দেখার পর। মনে আমার কখনো ঈর্ষা ছিল না লোভ। এখন পাপ এসে আমার রাতের ঘুমকে নষ্ট করে দেয় তোমাকে দেখার পর। তোমার কাছে যেতে ভয়ে আমি আড়ষ্ট হয়ে যাই। কথা বলতে গলা শুকিয়ে কাঠ হচ্ছে, তবুও চোখ বুঝে আজ বলবোই ভালোবাসার কথা। তোমাকে ভালোবাসি। অর্কর কথা শুনে জেরিন অবাক। কি সুন্দর করে প্রপোজ করলো ফুচকা বাড়িয়ে দিয়ে জেরিনের দিকে। জেরিন একবার অর্কের দিকে তাকায় আর একবার মুচকি হাসে। কি করবে বুঝতে পারছে না। কেমন যেন একটা খুশি ভাব সারা মনে বয়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণে ভাবে সব কিছু ঠিক থাকবে কিনা। নিশির কথা মনে পড়ে। আপু যদি পারে আমিও কেন পারবো না? জেরিন আর দেরি করে না, তাড়াতাড়ি অর্কের হাত থেকে ফুচকাটা নিয়ে মুখে পুরে দিয়ে চিবিয়ে বলে, গ্রহণ করলাম, কিন্তু আমাকে কখনো মিথ্যা বলা যাবে না। সব সময় সত্য বলতে হবে। আমার কাছে কিছু লুকানো যাবে না। ঠিক আছে, সব কিছুতে রাজি। ওরা চারজন ফুচকা খেতে থাকে। ওদিকে জামিলা গোমেজ উঠেছে ওয়াশরুম যাওয়ার জন্য, কিন্তু উঠেই দেখে রুমের অ্যাটাচ বাথরুমে তার হাজব্যান্ড আছে। সেজন্য তার ছোট মেয়ে জেরিনের রুমে আসে, কিন্তু রুমে এসে দেখতে পায় জেরিন নেই। জামিলা বেগম ওয়াশরুম ব্যবহার করে নিশির রুমে যায়। নিশিও রুমে নেই। দুটো মেয়ে কোথায় গেছে? খুঁজতে থাকে সারা বাড়ি, কিন্তু কোথাও নেই। দারোয়ানের কাছে আসে জামিলা। দারোয়ান চেয়ারে বসে ঝিমোচ্ছে। জামিলা বলে, ওই এজুজ, ডিউটি না করে ঘুমাও? ম্যাম, আপনি এত রাতে বাইরে কেন? নিশি আর জেরিন কোথায়? ওনারা আসলে ম্যাম বলো। ওনারা দুজন তো বাইরে গেছে, বলেছে ফুচকা খেতে যাচ্ছি। মা আসলে যেন না জানাই, চলে আসবে। কি, এত রাতে বাইরে গেছে? ওরা আসুক। আর ওদের আজকে দুটোকে যে কি করব। কোথায় গেছে মানে কোন দোকানে গেছে? কাশেম মামার দোকানে। ওখান থেকে নিলয়ের বাড়ি কাছে না? দাঁড়াও। জামিলা বেগম নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় আর নিশি দুজনে বসে গল্প করছে। হঠাৎ নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় ফোনটা হাতে নিয়ে চমকে ওঠে। নিশির মায়ের কল। নিশিও দেখতে পায়, সেও চমকে ওঠে। নিলয় দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো আন্টি। নিলয়, তুমি কি ঘুমাচ্ছ? না, জেগেই বই পড়ছিলাম আর কি। কি হয়েছে, এত রাতে কল দিলেন? খারাপ কিছু হয়েছে? বাবা দেখো না, তোমাদের ওদিকে যে কাশেম মামার দোকান আছে, চটপটি ফুচকার দোকান ছিল? জি চিনি, ওখান দিয়ে তো আসি। কি ফাজিল মেয়ে হয়েছে আমার। ওরা দুজন রাত 1টার দিকে বাইরে ফুচকা খেতে গিয়েছে। ওর বাবা ঘুমাচ্ছে। যদি জানে কি হবে বলো তো? ওর আঙ্কেল যদি বুঝতে পারে ঘরে এত রাতে মেয়েরা নেই, আমাকে যে কি করবে। জি আন্টি, আমি এখনই দেখছি, চিন্তা করবেন না। বাসার কাউকে জানতে হবে না। আপনি চুপচাপ গিয়ে শুয়ে পড়েন, আমি ওদেরকে নিয়ে এসে কল দিচ্ছি। ওদেরকে একটু দেখে সোজা বাসায় দিয়ে যাও তো। ঠিক আছে বাবা, তুমি আছো বলে ভরসা পাই। জলদি নিয়ে আসো, আমি তাহলে অপেক্ষা করছি। জি আন্টি। জামিলা ফোন কেটে দেয়। নিলয় যেন হাঁফ ছেড়ে বাঁচে। শীতের ভেতরেও কপাল ঘেমে উঠেছে, বুকটা ধক ধক করে কাঁপছে। নিলয় নিশিকে বলে, জলদি চলো, তোমার মা বসে আছে। আরে এখনই যদি যাই তাহলে তুমি ভাববে তুমি সাথেই ছিলা। এত দ্রুত নিয়ে এসেছো, বুঝে যাবে তো। একটু পরে যাও, 10 মিনিট পরে যাবে। ওকে? না না, উঠো। ওই মামা, এতগুলো নিয়ে যান।
বিলটা নিয়ে যান। অর্ক পরে যাব, রেখে দাও তোমার কাছে। আমার যেতে ইচ্ছে করছে না। নিলয় চলো, তোমার বাসায় যাই। মার খাবা, চলো বলছি। নিশিকে নিয়ে নিলয় বের হয়। কাশেম মামা দোকান বন্ধ করে দিল। 4 জন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। 10 মিনিটও লাগে না হেঁটে যেতে নিশিদের বাড়ি। 5 মিনিটের একটু বেশি সময় লাগবে। নিশি নিলয়ের কাছে আসে, নিলয়কে জড়িয়ে ধরে। তারপর নরম গলায় বলে, ও নিলয়, আমাকে রেখে যেতে ইচ্ছে করছে না? তোমার সাথে তোমার বাসায় নিয়ে যাও প্লিজ। তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এই মেয়ে বলে কি? এর মানে কি? কি যেন বললে? ও, এর অর্থ হলো এই খারাপ বা অন্য কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ও, আমাকে আরও শিখাবা। আমি যদি তোমার কাছে আসি তাহলে তখন তো আর তুমি খ্রিস্টান মেয়েকে বিয়ে করবে না, তাই না? তোমাকে তখন আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। কেন? কিন্তু আমাদের ধর্ম গ্রহণ করতে হলে আমাকে নয়, আল্লাহকে ভালোবেসে ভয় করে বিধান মেনে নিজে ইচ্ছেতেই আসতে হয়। তুমিও শেখাবে সৃষ্টিকর্তাকে ভালোবাসা। আচ্ছা এখন ছাড়ো, ওরা দেখছি তো। আমার হুড়ির চেন খুলে তার মধ্যে ঢুকে গেছো। সরো। না না, আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আর শোনো, আমার মনে হয় অর্ক হেব্বি একটা বাদর ছেলে, প্লটের 1 নম্বর। আমার বোনের হাত ধরে ফেলেছে। আমি শিওর ওরা আমাদেরকে ফাঁকি দিয়ে প্রেম করবে। বুঝেছি, চলো এবার। হ্যাঁ। নিশির হাত ধরে টানতে টানতেই নিয়ে যায় নিশি। অর্ক আর জেরিন নিশিদের কাণ্ড দেখে হাসতে থাকে। অর্ক বলে, তোমার বোন তো দেখি ভাইয়াকে অনেক ভালোবাসে। বাপরে। টিচার পড়াতে গেলে 2 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় আমার রুমে এসে ঘুরে যাবে। বাহ। কিন্তু ভয় করছে, যদি মা বাবা কিংবা আমার আঙ্কেল যদি জানতে পারে আপু টিচারের সাথে ডেট করছে, কি যে হবে। কিছুই হবে না, নিলয়কে তুমি চেনো না। তবে হ্যাঁ, একটা সমস্যা আছে, সেটা হলো নিলয় মুসলিম। কিন্তু তোমার আঙ্কেলের 1000টা লোকও যদি থাকে তাহলেও নিলয়ের কিছু হবে না। কেন কিছু হবে না কেন? না মানে আসলে আমি বলতে চাচ্ছি নিলয় অনেক ভালো। ও ঠিক বলেছ। ওরা 4 জন বাড়ির সামনে আসে। নিলয় ফোন বের করে জামিলাকে ফোন করে। জামিলা বিছানায় শুয়ে ফোন হাতে নিয়েই জেগেছিল। রিং বাজতেই বিছানা থেকে উঠে বাইরে আসে, রিসিভ করে। আন্টি, আমরা গেটের বাইরে। দারোয়ান চাচা মনে হয় ঘুমাচ্ছে, আসেন, ওনারা ফুচকা খাচ্ছিল। দাঁড়াও, আসছি। আর আন্টি? নিলয় কিছু বলতে পারে না। তার আগেই নিশি নিলয়ের ঠোঁটে চুমু দিতে শুরু করে। নিলয় তাড়াতাড়ি চাদর দিয়ে নিজেদেরকে ঢেকে নিল। ওপাশ থেকে জামিলা বেগম হ্যাঁ বলেই যাচ্ছে। 10 সেকেন্ড পর নিশি নিলয়কে ছেড়ে দেয়। নিলয় হাঁফাতে হাঁফাতে ফোনটা কেটে দেয়। 1 মিনিট পর জামিলা বেগম গেটে আসে। নিলয়কে দাঁড়িয়ে থাকতে দেখে। নিশি আর জেরিন সামনে, নিলয় আর অর্ক পিছনে দাঁড়িয়ে আছে ভদ্র ছেলের মতো। নিলয়কে দেখেই জামিলা বেগম বলে, নিয়ে আসছো? ওদের বাড়ির ভিতরে নিয়ে যাই, তারপর ওদের ব্যবস্থা করছি। ভিতরে আসো তোমরা, এত রাতে বাসায় যেতে হবে না, থেকে যাও। না আন্টি, পড়া বাকি আছে তো, পড়তে হবে, চিন্তা করবেন না। ওনারা কাশেম মামাকে ডেকে ঘুম থেকে তুলে ফুচকা খেয়েছে। কি বেয়াদব মেয়ে হয়েছে দেখেছো? এই তোমাকে আমি ছোটটাকে দিলাম, কিভাবে ওটারে পিটিয়ে সোজা করবা তুমি জানো, বড়টারে আমি দেখব। কাল থেকে পড়াতে এসে যদি আমি ধূপধাপ পিটানির শব্দ শুনি, ওকে? আচ্ছা আন্টি, চিন্তা নেই। শোনেন, আপাতত কিছু বলিয়েন না। আমাকে বলেছে যেন মাকে বুঝে কিছু না বলতে। ভুল করছে, আজকে মাফ করে দেন। এরপর এমন হলে আমরা 2 জন মিলে পিটানি দেব। কিন্তু আমাদের তো মাঝে মাঝেই এমন খেতে ইচ্ছে করে, তখন কি করবে? তাহলে বলে দাও, তোমাদের প্রিয় মেয়ের, তোমাদের পছন্দের টিচার যেন সে এসে আমাদেরকে ফুচকা খেতে নিয়ে যায়। তাহলে তোমাদের আর কোনো টেনশনই থাকবে না। না হলে তুমি যাবা সাথে, আর না হয় আমরা একা গিয়ে কিছু বলতে পারবা না, বলে দিলাম। একটা চড় দেব, ফাজিল মেয়ে, মুখে মুখে কথা বলিস। আন্টি চিন্তা নেই, এবার ঘরে যান।
ঠিক আছে বাবা, সাবধানে যাও। ওটাকে ও এটা আমার কাজিন, ও আমার সাথেই থাকে। একা আসবো ভাবছিলাম, পরে মনে হলো ওকে সাথে নিয়ে যদি রাস্তায় ঝামেলা হয়। বাহ, ভালো ছিল তো তুমি। যাও বাবা, সাবধানে বাসায় যেও। আর হ্যাঁ, এরপর যদি ওরা এমন করে তাহলে তোমাকে কল করব, এসে নিয়ে যেও। রাত বিরাত ওরা কথা শোনে না। আমার হয়েছে যত জ্বালা, রাস্তায় কি না কি ঘটে। যদি তুমি এসে ওদেরকে নিয়ে যেও, আবার রেখে যেও, কেমন? তাহলে আর কোনো চিন্তা নেই। আমি মানে আচ্ছা। জামিলা আর নিলয় কথা বলছে। নিশি জামিলার পিছনে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি দিচ্ছে। নিলয় খুব কষ্টে মুখে সিরিয়াস ভাব এনে জামিলা বেগমের সাথে কথা বলে, কখনো কখনো মাথা নিচু করেও নিচ্ছে। জামিলা বেগম নিশিদেরকে ভেতরে নিয়ে চলে যায়। নিলয়ের অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচে, ওরা আর দাঁড়ায় না। ভাগ্যিস দারোয়ান চাচা জামিলাকে বেশি কিছু বলেনি। নিশি গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচার সামনে 1000 টাকার নোট ফেলে দেয়। উনি বুঝতে পারে এটা নিশি কেন দিয়েছে। উনি তো অনেক খুশি। দারোয়ান আর জীবনেও মুখ খুলবে না। অ্যানিমাস এমপি সাদেকের অ্যাকাউন্ট চেক করে। যতগুলো অ্যাকাউন্ট চেক করতে গিয়েছে সবগুলো অ্যাকাউন্ট ব্লক করে রাখা। অ্যানিমাস হাসে। 400 কোটি টাকা আছে এমপি সাদেকের অ্যাকাউন্টে, অথচ এটাই লক করা নেই। অ্যানিমাস জানে এটা তার জন্য একটা ফিশিং, কিন্তু সে তো বোকা না। সে সাধারণ 1000টা অ্যাকাউন্ট সিলেক্ট করে। অ্যানিমাস সাদেকের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার আগে ফিশিং করে রাফাতদের কাছে। ওরা সবাই পিসির সামনে বসে আছে। সবগুলো অ্যাকাউন্ট ওরা ব্লক করে নিজেদের খাতায় অ্যাকাউন্টের সব কিছু লিখে নিয়ে সরাসরি ডিলিট করে দেয় তাদের কম্পিউটার থেকে, কারণ তারা কোনো রকম রিস্ক নিতে চাইছে না। যদি অ্যানিমাস তাদের কম্পিউটারগুলোকে হ্যাক করে তবে সব ডকুমেন্টস পেয়ে যাবে, তাই অনলাইনে কিছুই রাখেনি ওরা। রিফাতেরা সবাই পিসির সামনে বসে আছে। সাদেকের অ্যাকাউন্টের উপর নজর রাখছে ওরা, কারণ যে কোনো কিছুই সেই অ্যাকাউন্টে যদি প্রবেশ করে সেটা খুঁজে বের করতে পারবে। কিন্তু ওদের পিসি হঠাৎ কালো হয়ে যায়। 10 সেকেন্ড পর ঠক ঠক শব্দ শোনা যায়। পিসিতে তাকিয়ে দেখে চেয়ারে বসে আছে অ্যানিমাস। চেয়ার হেলান দোলান করছে বলে শব্দ হচ্ছে এমন। ওরা অবাক হয়, এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও ওদের কম্পিউটার ঠিকই অ্যানিমাস হ্যাক করেছে। কিন্তু কিভাবে? অ্যানিমাস শব্দ করে হাসল। অ্যানিমাস বলে, তোমাদের দেখে লজ্জা হচ্ছে আমার, কারণ তোমরা নিজেরাই নিজেদের কর্ম করে খেতে পারতে, কিন্তু তোমরা কি করলে? নিজেদের বিবেকে বিক্রি করে দিলে। ছি, তোমার সন্ধান হওয়া উচিত। তোমরা কিভাবে পারলে? দেশের মন্ত্রীরা এত এত দেশের টাকা মেরে নিজেদের অ্যাকাউন্টে ভরে রেখেছে, সেই টাকাটা বাঁচানোর জন্য তোমরা এসেছো। তোমাদের কি একটু বিবেক নেই? ভাবো, সিম অপারেটররা আগে কল করে কথা বললে কত টাকা কাটতো, এখন কত টাকা কাটে? দেশের যে এত দ্রব্যমূল্যর দাম কেন বেড়েছে? টাকার মান কমে কেন গিয়েছে? কারণ এইসব অ্যাকাউন্টই তো টাকা পড়ে আছে। তোমরা কি কখনো বুঝবে না? বিবেকের কাছে প্রশ্ন করো তো। তোমার প্রাপ্য টাকা যদি কেউ নিজে নিয়ে জমিয়ে রাখে, তুমি দেখলে তার কাছে আসছে না সেই টাকা, কিন্তু তোমরা কাজে আসতো, অথচ সেই টাকা জমিয়ে রাখছো অন্য কেউ। আর তুমি দুবেলা খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে চাকরি খুঁজছো, কাজ খুঁজছো, কিন্তু প্রয়োজনে কি পাচ্ছ? অথচ দেশের বিভিন্ন খাত থেকে ছোট বড় সব প্রকল্প থেকে কোটি কোটি টাকা মেরে টাকার পাহাড় জমিয়ে দিয়েছে দেশের নামকারী বড় বড় মন্ত্রীরা। তাদেরকে শাস্তি হওয়া উচিত না? তোমাদের বিবেক কি বলে? তোমাদের 1 মিনিটের ভাবার সময় দিলাম। নিজের বিবেককে আদালতে বসিয়ে একবার ভাবো, নিজেকে ক্ষমা করবে কিভাবে? অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে চলে যায়। আগের মতোই হয়ে যায় স্ক্রিন, কিন্তু সবাই তাকিয়ে আছে একে অপরের দিকে। কি করবে বুঝতে পারছে না। এভাবে 1.5 মিনিট পার হয়ে যায়। হঠাৎ আলিফ বলে, রিফাত স্যার, সাদেক ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, অ্যাক্সেস চলে গিয়েছে আমাদের থেকে, এবং 100টা অ্যাকাউন্টে 1 লাখ করে টাকা চলেও গিয়েছে। আর সেই অ্যাকাউন্টগুলো এখন হাই সিকিউরিটি দিয়ে লক করে দেওয়া হয়েছে। রিফাত তাকায় স্ক্রিনে।
সত্যি আলিফ যা বলেছে তাই হয়েছে। সাদিকের অ্যাকাউন্ট খালি। কি জবাব দেবে সাদিককে? সাদিকের অ্যাকাউন্টে একটা টাকাও পড়ে নেই। রিফাত বলে, অ্যানিমাসের এটা ফিনিশিং ছিল। আমাদের কল্পনা, মস্তিষ্ক, মন সব কিছু সময়ের জন্য সম্মোহিত করে কাজ করে দিয়েছে। সে আসলেই জিনিয়াস। সে ডিভাইসগুলো অনলাইনে ফিনিশিংয়ের দ্বারা হ্যাক করার পাশাপাশি সরাসরি যে মানুষের মন মস্তিষ্কে প্রবেশ করতে পারে, সরাসরি ফিনিশিং করলো আমাদের কল্পনাতে এসে। হ্যাঁ স্যার, অ্যানিমাসকে আমরা কখনো ধরতে পারবো না। সে ভালো করে জানে সব বড় অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখা। এই একটা অ্যাকাউন্ট বা কেন ওপেন করা আছে, নিশ্চয় একটা ট্র্যাপ ছিল তার জন্য। কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস নিত সেটা আমরা জানতে পারতাম, কিন্তু সে ঠিকই আমাদের মনোযোগ নষ্ট করেছে। আমরা যদি গাছ নিয়ে ভাবি, সে গাছের ডালপাতা নিয়ে ভেবে রেখেছে। আলিফের কথা শুনে রিফাত জোরে শ্বাস নেয়। কি করবে বুঝতে পারছে না। এদিকে অ্যানিমাসের বলা কথাগুলোর রেশ যেন রিফাত কাটাতেই পারছে না। অ্যানিমাস সভ্য কথাই বলে গেছে। আরেকদিকে অ্যানিমাসের জিনিয়াস হ্যাকিং সিস্টেম। কি করবে সে? দল থেকে সবাইকে সরকার কর্তৃক নমিনেশন দেওয়া হচ্ছে। এমপি নির্বাচন হতে যাচ্ছে এবার, অর্থাৎ সংসদে আসন নির্বাচনের লড়াই। অনেকেই অনেক জায়গা থেকে নমিনেশন পেয়েছে, কিন্তু পলাশ এবার নমিনেশন পায়নি। উপর থেকে পলাশের নমিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে, সাথে আরও কতগুলো এমপিদের নমিনেশন বন্ধ। আর স্বরাষ্ট্রমন্ত্রী কাকে প্রধানমন্ত্রী বহিষ্কারও করেছে। হঠাৎ করে কি হয়ে গেল কেউ বুঝল না। আয়াস, নিশি আর ওর সব লোকেরা দাঁড়িয়ে আছে দলীয় কার্যালয়ের সামনে, কিন্তু একের পর এক সাংবাদিক জানিয়ে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে কবিরকে। সবাই অবাক। হঠাৎ করে পলাশ বরখাস্ত, সাথে তাকে এবং তার পরিবার কিংবা তার নেতৃত্বে কেউ নমিনেশন পাবে না। হঠাৎ এমন চমকপ্রদ বিষয়টা ঘটল কিভাবে? কে করলো? কিছুই মাথায় আসে না। দলীয়ভাবে নমিনেশন কয়েকজন পেলেও আয়াসকে ডেকে নমিনেশন দেওয়া হয়। আয়াস নমিনেশন পেয়ে অনেক খুশি। আয়াস ভাবে নিশি সবকিছু করেছে। আয়াস নমিনেশন পেপার নিয়ে নিশির কাছে এসে বলে, সব কিছু হয়েছে তোমার জন্য, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আঙ্কেল, আমি তো কিছুই করিনি। হঠাৎ করে বরখাস্ত হলো কেন? কিছু তো বুঝতে পারছি না। তার মানে তুমি বরখাস্ত বিষয়ে কিছুই করনি? না আঙ্কেল। আয়াস সাহেব কিছু বলে না। মনে মনে অ্যানিমাসের কথা ভেবে খুশি হয়, কারণ যেহেতু নিশি করেনি কিছু, তাহলে নিশ্চয়ই অ্যানিমাস করেছে। আর এই অ্যানিমাসই সব কিছু করতে পারে। আচ্ছা, মিষ্টি কেন সবার জন্য? আজকে পুরো উপজেলাতে মিষ্টি বিতরণ করা হবে। ঠিক আছে আঙ্কেল। নিশি তার লোকেদেরকে নিয়ে চলে আসে। পুরো টিভিতে আজকে যারা যারা পদে থাকার সত্ত্বেও নমিনেশন পাননি, আবার বরখাস্ত হয়েছে, তাদেরকে হাইলাইটস করে দেখানো হচ্ছে। নিশিও বুঝতে পারছে না এভাবে ওরা জিতে যাবে কিভাবে। কোনো ঝামেলা নেই, বিষয়টা নিশির হজম হচ্ছে না। হঠাৎ জিশান আসে, নিশিকে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি যদি বারান্দায় দাঁড়াও, তোমার অনুমতি ছাড়া তোমার সামনে থেকে ভিডিও আপলোড করে রিলিজ বানাই, কেমন লাগবে? মানে কি বলছিস? এই যে দেখো। নিশি জিশানের থেকে ফোনটা হাতে নেয়। তাকিয়ে দেখে কয়েকদিন আগে নিলয়ের সাথে নিশির রাতে দেখা করার পর বিষয়টা ঘটেছিল। নিশি বারান্দায় দাঁড়িয়ে কলে কথা বলছিল, নিলয়ও রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। নিশি নিলয়কে ভিডিও করে, আর নিলয়ও তো নিশিকে ভিডিও করেছিল। তাহলে এই ভিডিওটি অপ্রত্যাশিত বিকেল আইডি থেকে কিভাবে পোস্ট হয়? তার মানে এটা নিলয়ের কাজ। নিশি জিশানকে বলে, ও, তোদেরকে তো বলাই হয়নি, এই আইডিটা নিলয়ের ভিডিও করেছিল। তার মানে এইসব সিরিয়াল নিলয় ভাইয়ের ঘটত? নিশির মেজাজ খারাপ হয়। তাকে না বলে কেন ভিডিও করবে? নিলয়কে কল করে নিশি। নিলয় রিসিভ করে। নিলয়কে ডাকে সে। নিশি, আমি বিজি আছি, একটু পরে তোমাকে কল করব। না মানে না, আমাদের সাথে তুমি আধা ঘন্টার মধ্যে দেখা করবা। থাকো, আমাকে ডাকছে, আসি আমি। কোথায় যাবা? কে ডেকেছে?
আর আজকে সবখানে মিশনারি দিয়েছে। তুমি কোথায়? অনেক জায়গাতেই ঝামেলা। জিশানকে বলে নিলয় ফোন কেটে দেয়। কি আজব, নিশির মুখের উপরে নিলয় ফোন কেটে দিয়েছে। নিশির মেজাজ খারাপ হচ্ছে। গাড়ি স্টার্ট দাও তো, নিলয়ের বাসায় যাব। আচ্ছা। ওরা 6 জন বাইক নিয়ে নিলয়ের বাড়ির দিকে আসতে থাকে। কবির, রাজ আর পলাশ বসে আছে। কবির পায়চারি করছে, হাতে মদের গ্লাস। কি করবে বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী মেহরাব সাহেব কেন তাদের দুজনকে পার্মানেন্টলি দল থেকে বহিষ্কার করলো, কেন এমন কিছু ঘটলো, কিছুই বুঝতে পারছে না। কবির বলে, এসব কিছু কি নিশি করেছে? আমাদের সেটাই মনে হয়। আমাদের পদ থেকে বহিষ্কার হয়েছে নিশির জন্য। ওই নিশিকে পেলে মেরেই ফেলবো আমি। ওকে চলো, এখনই তুলে নিয়ে আসি। সালামকে খবর দাও। কোথায় সালাম? নিশিকে পেলে ডাইরেক্ট মারতে বলো। স্যার একটু রিল্যাক্স, আপনারা অনেক খেয়ে ফেলেছেন, একটু মাথা ঠান্ডা করুন। কি ঠান্ডা করব? কত বছর ধরে ক্ষমতাতে ছিলাম জানো? স্যার নিশিকে শেষ করার জন্য আমার কাছে অনেক ভালো একটা প্ল্যান আছে। নিশির কিছু সিক্রেট আমি জানি। নমিনেশন তো পাইনি, কি হয়েছে? বাবা তুমি নমিনেশন ছাড়াই দাঁড়াবে, আর ভোট কেন্দ্র মানুষজনকে কিভাবে পাঠাতে হবে সেই ব্যবস্থা আমি করব। আর হ্যাঁ, যদি হেরেই যায় তবুও নিশি শেষ হবে। ওর চাচা তো নমিনেশন পেয়েছে, সে যদি পাশ করে তাহলে তার উপর নিশির জন্য একটা ঝড় আসতে যাচ্ছে। কি করবি তুই? এখনই শালাদের তুলে আনি। ওদেরকে মারলে আমার শান্তি লাগবে। পলাশ, একটু থামো। তোমার ছেলে হলো একটা জিনিস, ও ঠান্ডা মাথায় সামলাচ্ছে। তুমি বেশি কথা বলো না, ও যেটা বলছে সেটা করো। রেডি হয়ে নাও, নির্বাচন প্রচারণা শুরু করতে হবে। এই তো আঙ্কেল, আপনি বুদ্ধিমান, কিন্তু ড্যাড মাথায় যেন গোবর নিয়ে থাকে। ওই কি বললি? রাজ চুপ হয়ে যায়। কবির আর রাজ দুজনে হাসতে থাকে। নিশি নিলয়ের বাড়ির সামনে আসে। দারোয়ান নিশিকে দেখে সম্মানার্থে দাঁড়ায়। নিশি বলে, কাকা, নিলয় 4 তলায় থাকতো না? হ্যাঁ থাকে তো, কিন্তু ওরা তো বাড়িতে নেই মা। ওরা দুজন আজকে অনেক সকালে বের হয়েছে। একটা গাড়ি আইছিল, সেই গাড়িটাতে করে ওরা দুজনেই চলে যায়। কোন সময় হবে? প্রায় 7টার দিকে। ও আচ্ছা, কাকা ধন্যবাদ। নিশির আরও রাগ বাড়ে। নিলয় সকাল থেকে ফোন করেনি। জেরিনকে কল করে নিশি। হ্যাঁ আপু, বলো। এই অর্কের সাথে কথা হয়েছে তোর? না আপু, কালকে রাতে বলেছিল, সারাদিন কখন কথা হবে জানি না। নিলয় ভাইয়া একটা কাজ দিয়েছে, সময় পেলে কথা বলবো। মানে আজকে সারাদিন বিজি থাকবে সে। কেন আপু, কি হয়েছে? না কিছু না। আচ্ছা, অর্কের ফোন করলে আমাকে জানাস তো। আচ্ছা আপু। নিশি সেখান থেকে চলে আসে। কি করবে সে বুঝতে পারছে না। আয়ের সাহেব নিশিকে ডাকে। মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি বিতরণ করার দায়িত্ব দেয়। নিশির আর কাজ না থাকায় সেগুলোই করতে শুরু করে। আয়ের সাহেব নিজের অফিস রুমে বসে আছে। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে অ্যানিমাসের কথা ভাবতে থাকে। সময় পেরিয়ে বিকেল হয়। তিনি অফিস থেকে বেরই হননি। অ্যানিমাসের অপেক্ষা করছে সে। অ্যানিমাসকে খুঁজছে সে অনেক আগেই জানিয়েছে। কখন আসবে করে দুপুর পেরিয়ে গেছে, কিন্তু অ্যানিমাসের কোনো খোঁজ নেই। হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো। আয়েশ সাহেব তাকিয়ে দেখে অ্যানিমাসের মেসেজ। হ্যালো মিহির আয়াস। এনিমাস, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি অনেক ভালো কাজ করেছো। কি করলাম? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কবির ওই এমপি পলাশকে বরখাস্ত করার জন্য হেল্প করেছো। কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো এই বিষয়ের মধ্যে ছিলাম না। তার মানে তুমি কিছুই করনি? না, আমার কাজ হলো অন্যের টাকা মেরে যে বড়লোক হয়েছে, টাকার পার বানিয়েছে, তার টাকা সরিয়ে নেওয়া। এসব রাজনীতিতে আমি না। তাহলে হঠাৎ করে ওরা বরখাস্ত হলো কেন? আমাকেও নমিনেশন দিয়েছে, তাদেরকে না দিয়ে তাহলে এগুলো হলো কিভাবে? জানি না। আয়েশ সাহেব এবার অনেক ভাবে এবং অনেক অবাক হয়। নিশিও কিছু করেনি, অ্যানিমাসও কিছু করেনি, তাহলে এইসব কিছু করলোটা কে?
আরও অনেক জেলাতে অনেক বড় বড় লোকেরা বরখাস্ত হয়ে গেছে, কিন্তু হুট করেই বা কেন বরখাস্ত হলো, কি ঘটছে, কেন ঘটছে, কেউ কিছুই বুঝতে পারছে না। নিশির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। নিশি ফোন বের করে আইডিটা দেখালো। নিলয় বলে, আইডিটা আমার, আসলে তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু আমাকে বলেনি কেন? সুযোগ হয়নি। আচ্ছা সরি। ওকে, আজকে সারাদিন কোথায় ছিলে? বাড়িতে গিয়েছিলাম। আমাকে বলে যাওনি কেন? সকাল সকাল তোমার জন্য কে গাড়ি পাঠিয়েছিল? অর্কের মা বাবা ওরা বড় লোক আছে, সেই জন্য ওর ছেলেকে নিতে পাঠিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এখন থেকে কোথাও গেলে আমাকে বলে যাবা। আর 2-3 দিন পর নির্বাচন, আমি অনেক ব্যস্ত থাকবো। আচ্ছা সমস্যা নেই। এভাবে 2-1 দিন চলে যায়। আগামীকাল নির্বাচন। রাজ তার সব লোকদের জানিয়ে রেখেছে কালকে যেন কেউ ভোটের মাঠে না যায়, ওরা নিজেরাই ভোট দেবে। সবাই যে যার মতো করে কাজে নেমে পড়ে। নিশি তার অফিস অর্থাৎ কাশেম মামার ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে। ওর সামনে 50 জন ছেলেপুলে দাঁড়িয়ে আছে। নিশি সবাইকে বলে, আমার জন্য একদিন কাজ করলে সেই একদিনের জন্য প্রত্যেককে 20,000 টাকা করে দেওয়া হবে, সাথে থাকবে বিশেষ পুরস্কার। আমাদের এবারও পাশ করতেই হবে। অলসের কাজ থাকবে জনগণকে ভোট কেন্দ্রতে না পাঠাতে। ওর লোকেরা ভোট চুরি করে তাকে আবারও নির্বাচিত করবে। আমাদের আরও ছেলে দরকার। আর যদি ওদের ছেলেরা সামনে পড়ে, ডিরেক্ট অফার করবে, তোমরা আমাদের কাছে নিয়ে আসবে, তাদেরকেও টাকা দেব আমার হয়ে কাজ করলে। সবাই কাজে লেগে পড়ো। নিশির কথা মতো ওর সব লোকেরা পুরো উপজেলার জায়গাতে ছড়িয়ে পড়ে। নিশির সামনে পলাশের যত লোক পড়েছে সবাইকে তার হয়ে কাজ করার অফার দেয়। অনেকে নিশির অফারে রাজি হয়ে তার জন্য কাজ করে। এলাকাবাসীদের ভোট কেন্দ্রে পাঠানোর দায়িত্ব নিশি নিজে নেয়। কোনো প্রকার ঝামেলা হবে না সেটার গ্যারান্টিও নিশি দেয়। থানা থেকে সব পুলিশদের কেন্দ্রে ছড়িয়ে যেতে বলে। নিশি তার প্ল্যান অনুসারে ওর লোকদের পুলিশের ড্রেস পরিয়ে কেন্দ্রের বাইরে অবস্থানও করতে বলে। পরের দিন নির্বাচন শুরু হয়। নিশির প্রায় 500 জন লোকেরা পুরো ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিশিও থেমে থাকে না। নিশির সাথে নিলয়ও থাকে। একসাথে সব কেন্দ্র ঘুরে ঘুরে দেখতে থাকে নিশি। লোকজনের যে বাধা দিচ্ছিল কেন্দ্রে আসতে, নিশি তাদের সব কয়টাকে উঠিয়ে নিয়ে যায়। 15 বছর পর দলে দলে মানুষ কেন্দ্রে প্রবেশ করে। সবাই মহা খুশিতে ভোট প্রদান করে, আর ভোটগুলো পড়ে আয়াস সাহেবের কলস মার্কাতে। একদিকে নির্বাচন চলছে, অন্যদিকে রাজ সাধারণ জনগণদের ওপর অত্যাচার চালাচ্ছে। তবে সেটা নিশির অজান্তেই, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিশি সেটাও বন্ধ করে দেয়। কবির, রাজ আর পলাশ বসে আছে। রাজ হাতে সিগারেট নিয়ে টেনে যাচ্ছে। কবির বুঝতে পারছে না হঠাৎ করে তাদের এই অধঃপতনের পিছনে কে দায়ী। কবির বলল, আমরা নির্বাচনের মাঠে লোকদের যাওয়াটা আটকাতে পারলাম না। এটা আমাদের জন্য চরম ব্যর্থতার বিষয়। কিভাবে আটকাবো স্যার? যেখানে আমাদের লোক যাচ্ছে তারা কমতে শুরু করে, নয়তোবা নিশির লোকেরা সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে থামিয়ে দিচ্ছে, আর জনগণকে ভোট কেন্দ্রে গাড়িতে করে পাঠানোর ব্যবস্থা করেছে। এটা আটকানো কঠিন আমাদের জন্য। বোম মারতে মরুক সব এলাকার মানুষ। আঙ্কেল, আপনারা পদ থেকে বহিষ্কার হয়েছেন, এখনো যতটুকু বাঁচতে পারছেন সেভাবেই থাকুন। জেলের ভিতরে গেলে আপনাদের ছাড়বেও না, তাই বড় স্টেপ নিতে হলে ভাবতে হবে। নিশি আমার প্ল্যান আটকে দিয়েছে, কিন্তু ও জানে না এখনো যে ওর উপর দিয়ে কোন ধরনের ঝড় আসতে যাচ্ছে। এটা সে সামলাতে পারবে না। মানে কোন ঝড়? কি করতে চাও তুমি? আমার কাছে কয়েকটা ছবি আর ভিডিও আছে, সময় মতো আয়াসের সাথে মিটিং করে সেগুলো দেখাবো। তারপর কাজটা সেই করে দেবে। আমাদের কাজ থাকবে আয়াসের সাথে হয়ে, ওর লো হয়ে কাজ করা, তারপর ওর নাম করে এলাকা লুট করা। এভাবে ওর পতন ঘটিয়ে আমরা আবার ক্ষমতায় আসবো। আরে বাহ, এই হলো তো আসল প্ল্যান। এটা করতে সময় লাগবে, কিন্তু এটা করতে পারলে আমাদের কোনো চিন্তাও নেই। তোমার প্ল্যানে যদি নিশি আয়াসের কাছে না থাকে, তাহলে ধরে নাও আয়াস শেষ। ওকে যেভাবে ইচ্ছে নাচাবো, সময় মতো শর্ট বলে ছক্কা মারতে হবে। ওরা 3 জন নির্বাচনে হারতে চলেছে।
তবুও ওরা চিয়ার করছে ড্রিঙ্কস হাতে নিয়ে। বোঝা যাচ্ছে এটা তাদের বিরাট বড় প্ল্যান। ঝামেলার সময়ও যারা শান্ত থাকে বোঝা দরকার তারা পরবর্তীতে বিরাট কিছু করতে যাচ্ছে। নির্বাচন শেষ হয়। রাত 8টার দিকে জানানো হয় কে কত ভোট পেয়েছে। আয়ার সাহেব বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে শরীফন নগরে এমপি হয়ে যায়। আর এই নিশিকে বানিয়ে দেয় মেয়র। নিশি সোজা চেয়ারম্যান থেকে মেয়র হয়ে যায়। নিশি এখন চেয়ারম্যান সহ মেয়র হয়ে এলাকা পুরো নিজের হাতে নিয়ে রাখে। নিশি তার আঙ্কেলের থেকে অনেক কোটি টাকা আনে। তার লোকদের এক এক করে সেই টাকাগুলো প্রদান করে। নিশির সাথে এই কয়দিন কাজ করে ওরা এক একজন 50,000 টাকা করে পেয়েছে। কিন্তু আয়ার সাহেব এত কোটি টাকা কোথায় পেল? নিশি বেশ রাতে বাড়ি ফেরে। জামিলা নিশিকে ডাক দেয়। নিশি চুপি চুপি তার রুমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ড্রয়িং রুমের আলো জ্বলে ওঠে। তাকিয়ে দেখে জামিলা বসে আছে। নিশিকে বলে, চেহারার কি হাল করেছিস, একবার দেখেছিস? এই করে কি জীবন পার করবি তুই? বিয়ে শাদী করা লাগবে না, রাজনীতি থেকে চলে আয় বলছি। এটা আমার পছন্দ না। বিয়ের বয়স পার হচ্ছে, তোর কি কোনো চিন্তা ভাবনা নেই? এই কদিন না খেয়ে চেহারার কি হাল করেছিস? বাড়িতে আজ 4 দিন পর আসলি, কি সমস্যা? হ্যাঁ, চিন্তা হয় না? এসব বাদ, বিয়ের জন্য প্রস্তুত হ। মা, কি হলো তোমার? কেন এমন করো? তুমি না আমার সেরা মা। সরি, আর রাত করব না। জিসুর প্রমিস। আচ্ছা ঠিক আছে, যা খাবার খাবি এখন। মা, ফুচকা বানাও না, ফুচকা খেতে ইচ্ছে করছে। পারবো না রাতে, এখন, কালকে। কিন্তু এখনই তো ইচ্ছে করছে। যদি আমার কিছু হয় তখন কি করবা? মনে মনে বলবা, ইস, মেয়েটা ফুচকা খেতে চেয়েছিল। একটা চড় দেব, যা কাশেম মামার দোকান থেকে খেয়ে আয়। সত্যিই মা? আরে দাঁড়া, জিরিনকেও সাথে নিয়ে, রাত তো। আচ্ছা মা। ওই দাঁড়া, নীলকে কল করি, এসে নিয়ে যাক। আজকে নির্বাচন শেষ হলো, রাস্তাঘাটে কি না কি ঝামেলা হবে, কোনো রিস্ক নিতে চাচ্ছি না। রেডি হো, আমি কল করে নীলয়কে আসতে বলি। ঠিক আছে, ফ্রেশ হতে গেলাম। নিশি দৌড়ে চলে যায়। নিলয়ের কথা শুনে নিশি অনেক খুশি। জামিলা নিলয়কে কল করে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে জামিলা বলে, নিলয়, তুমি কি ব্যস্ত আছো? না আন্টি, কিছু হয়েছে? আসলে এখন রাত 12টার বেশি বাজে। নিশির ইচ্ছা হয়েছে ফুচকা খাবে, একটু নিয়ে যাবে ওদের? বুঝো তো, আজকে ইলেকশন ছিল, পথে যদি কিছু হয়। ওর আঙ্কেলের সাথে ছিল বলে চিন্তা হয়নি। এখন তো আর আঙ্কেল নেই, আসো একটু বাড়িতে। আচ্ছা আন্টি। আর তোমার ছোট ভাইকেও আনবে। নিলয় ফোন কেটে দেয়। অর্ককে রেডি হতে বলে। দুজনে বের হয়। বাড়ি থেকে বের হতেই দেখতে পায় সেদিনে সেই লোক মানে রাজীবকে দেখতে পায় নিলয়। নিলয় ফোনটা বের করে, অর্ককে মেসেজ করে। অর্ক, আমাদের পিছু একটা লোক আছে, তাকাস না। আমি তাকাতে বললে দেখবি, তখন লোকটা আমাদের পিছু নিয়ে সব সময়। কি লোকটা? তাকাবো? উফ, আমি দাঁড়িয়ে যাচ্ছি, তুই সামনের রাস্তা থেকে ঘুরে ওই ঝালমুড়ি যে দোকানটা ক্রস করেছে ওখানে এসে আমাকে মেসেজ করবে। আচ্ছা। নিলয় সামনে রাস্তার উপরে বসলো। লোকটা আড়ালে দাঁড়ায়। 1 মিনিটের ভেতরে অর্ক দোকানের সামনে এসে দাঁড়ালো। নিলয় উঠে দাঁড়ায়, হাঁটতে শুরু করে। নিলয় ফোনের সামনের ক্যামেরা অন করে দেখে পিছনে সেই লোকটা আসছে। নিলয় অর্ককে মেসেজ করে বলে, দেখ, কালো শার্ট পরা একজন লোক, মাথায় ক্যাপ পরা আছে, এগিয়ে যা, লোকটার কাছে আসবি একদম। আচ্ছা ভাইয়া। অর্ক দ্রুত পা ফেলে রাজীবের একদম পিছনে আসে। নিলয় দাঁড়ায়। নিলয় রাজীবের দিকে এগিয়ে যেতে থাকে। লোকটা দ্রুত চলে যাবে এমন সময় অর্ক রাজীবের পেটের নিচের দিকে জোরে একটা পাঞ্চ মারে। লোকটা পেটে হাত দিয়ে ধার ও মাগো বলে মাটিতে বসে পড়ল। অর্ক আর একটা মারতে যাবে, তখনই নিলয় বলে, থাম, এত জোরে পাঞ্চ করলি কেন? মরবে না, যে জায়গাতে মারছি সেখানে আমি এত ফোর্সে 10টা পাঞ্চ খেতে পারবো। আচ্ছা, কি করব এটা বলতো? আরো কয়েকটা দিই? না, এটার ব্যবস্থা কর, এখনো সময় নেই, পরে দেখব। ফোন আর ক্যামেরাটা নিয়ে রাখবি, বডিতে কোনো ফোকাল ডিভাইস আছে কিনা চেক করবি। ঠিক আছে। জলদি আসবি।
নিলয় এগিয়ে যেতে থাকে। রাজীব পেটে হাত দিয়ে ওদের কথা শুনতে থাকে আর কোঁকাচ্ছে। মুখ দিয়ে জোরে শব্দ বের করতে পারছে না। অর্ক 5টা বেশ জোরেই দিয়েছে। নিলয় চলে যেতেই অর্ক বলে, বাবা, তোমার গায়ে তো ভালো শক্তি। এত জোরে ঘুষি খেয়ে যে কেউ মাটিতে পড়ে যায়। তুই তো বসে পড়লি। ওঠ, ঢং করিস না, তোকে ঘুষি মেরেই কিন্তু মেরে ফেলতে পারি। দেখি তোদের কি মনে হয় না এভাবে মারতে পারিস? তোদের হাত শক্ত কেন এত? চুপ থাক, কতগুলো বালির বস্তা ছিঁড়লাম। এটা তো তোর নরম পেট। অর্ক ফোন আর ক্যামেরাটা নিয়ে নেয়, তারপর সেখান থেকে চলে আসে। রাজীব অবাক হয়, এই ছেলে দুটো কি পাগল? তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। রাজীব দৌড়ে চলে যেতে থাকে। নিলয় আর অর্ক বাড়ির সামনে এসে দাঁড়ায়। জামিলাকে কল করে। জামিলা নিশিদের বলে, ওই নিলয় এসেছে, জলদি যাবি, দেরি করবি না কিন্তু। আচ্ছা মা, টাটা। নিশি, নিলয়, জেরিন আর অর্ক 4জন একসাথে হাঁটতে থাকে। নিশি বলে, এই শুনলাম সামনে তোমার রমজান মাস। রমজান মাসে কি সবাই না খেয়ে থাকে? দিনের আলো ফোটার আগে নির্ধারিত সময়ে খাবার খেতে হবে, তারপর সূর্য অস্তের পর নির্ধারিত সময় খাবার খেতে হবে। নামাজ পড়বে রোজ। আর আমাকে কোরআন পড়াতে শেখাবে। আচ্ছা, শোনাবো। বাইবেল পড়বা নিলয়? পড়েছি। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, খুবই তাড়াতাড়ি নেক্সট সিজন আসতে চলছে।